অনুষ্ঠান শুরু করছি। যদিও এখনো পর্যন্ত আমার ওয়াইফ প্রজ্ঞা পারমিতা এখনো এসে পৌঁছননি, তাও আমরা শুরু করে দিচ্ছি। আমি ওর সাথে একটু আগে কথা বললাম যে ও চলে যাবে, আসবে। মামাও বললো যে না, ও আসুক, আমরা শুরু করে দিই, কারণ এরপরে নাটক আছে। আজকে এই অনুষ্ঠানটা একটা চিহ্ন রেখে দেওয়ার অনুষ্ঠান, যার নামে এই অনুষ্ঠান। একটা বেয়ারিশ লাশের মতো পড়েছিল রাস্তায়। পুলিশ 3টে নাগাদ আমাকে ফোন করে। আমি তখন ন্যাশনাল স্কুল অফ ড্রামার ছাত্র পরিমল মিস্ত্রির সাথে 24শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর 2024 কেদুলি জয়দেবে ওয়ার্কশপে ছিলাম। 30 তারিখ 3:10-15 নাগাদ, 3:11 আমাকে ফোন করে আমার ওয়াইফ। সাথে সাথে আমি 3 ঘন্টা, 4.5 ঘন্টার জার্নি, সেখানে আমি 3 ঘন্টার মধ্যে চলে এসেছিলাম জেএনএম হসপিটালে। পরে জেনেছি যে না, এখনো পর্যন্ত প্রমাণ করার চেষ্টা হচ্ছে, বারবার আমাকে দিয়ে লিখে নেওয়ার চেষ্টা হচ্ছে যে এটা একটা নিছক পথ দুর্ঘটনা। কিন্তু আমি কোনো কিছুতে এখনো পর্যন্ত সই করিনি। আমি ঘটনার 3 দিনের মধ্যে জেনে গেছি যে এটা পরিকল্পিত খুন। খুনের কারণ বিস্তারিত আমি কোনো জায়গায় বলছি না এখন। আমি জায়গা মতো বলবো, বলেওছি। বীজপুর থানা কেসটা দেখছিলেন এবং এখনো পর্যন্ত আমাদের বাড়ির, আমার স্ত্রী এবং আমার ছেলে, পুত্র, বড় পুত্র, তাদের কোনো স্টেটমেন্ট নেয়নি পুলিশ। গত 14ই মে আমাকে পুলিশ জানায় ইমিডিয়েট আসুন, আপনারা স্টেটমেন্ট দেবেন। আমি পুলিশকে জানতে চাই যে আমি কেন স্টেটমেন্ট দেবো, আর এতদিন পর কেন দেবো? আমি এতদিন ধরে বলে আসছিলাম আপনারা স্টেটমেন্ট রেকর্ড করুন আমাদের, আপনারা করেননি। হঠাৎ করে প্রায় 6 মাস পর আপনারা কেন আমাকে বলছেন যে স্টেটমেন্ট দিতে? আমি দিইনি, ডিনাই করেছি। এবং আমাদের পরিবারের প্রত্যেকেরই এখন শরীর খুব খারাপ। প্রজ্ঞা মানে ওর মার 592 সুগার, আমার 334 সুগার। তা বেয়ারিশ লাশের নামাঙ্কিত গোবর নাট্যোৎসব, এর উদ্যোক্তা আমরা কেউ নই, আপনারা সবাই। তার কারণ দীর্ঘ 96 সাল থেকে আজ পর্যন্ত, বেশিরভাগটা 96 থেকে 2011 পর্যন্ত আমি এবং আমার বন্ধু এবং ডিরেক্টর শঙ্কর প্রসাদ ব্যানার্জি, আমরা কল্যাণী ইউনিভার্সিটির প্রত্যেকটা ক্যাম্পাসে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা হস্টেলে, 9খানা হস্টেল, আমরা সারা বছর নাটক করিয়েছি। এই 15 বছরের ইতিহাসে যারা আমাদের ছাত্রছাত্রী, তারা বিভিন্ন জায়গায় পৃথিবীর ছড়িয়ে আছে। তারাই উদ্যোগ নিয়েছে মূলত, এবং তারা এবং আমাদের দল এবং অন্যান্য দল, সুমনের দল, চাকদা নাট্যজন, কৌশিক ঘোষের রূপতাপস, আরো বেশ কিছু অনেক দল, আমি এই মুহূর্তে নাম বলছি না, অনেক আছে, আমাদের সাইটে দেখতে পারবেন। তারা মিলে এই উদ্যোগ নিয়েছি। আমরা অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই আমি মঞ্চে ডেকে নেব মাননীয় উপাচার্য আমার দিদি
মাননীয়া তপতী চক্রবর্তী মহাশয়, উনি কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এবারে ডাকবো আমার মামা পরম শ্রদ্ধেয় এবার আমার 2000 সাল থেকে গুরু মাননীয় গৌতম মুখোপাধ্যায়, আমার দলের গুরু এবং আমার নাট্যগুরু মাননীয় শান্তনু মজুমদার মহাশয়, আচ্ছা শান্তনু তো উপরেই আছে, মহারাজ অভিষেক গুপ্ত আমাদের দলের খুব কাছের মানুষ, তন্ময় তুই ওখানে এবার বসে আছিস, সব দলের সবাই ওপরে, এই ইয়ে কোথায় মনা কই, এই তোরা কেন ওখানে বসে আছিস, ওপরে চলে আয়, তুই কেন বসে আছিস ওখানে, চলে আয় ওপরে, গার্গী ওপরে চলে আয়, তোরা দুজন আয়। আর আসলে মানে এই দর্শকে যারা আছে সবাইকে আমার মঞ্চে ডাকতে হয়, অ্যাকচুয়ালি এই পুরোটাই মঞ্চ আমরা ধরে নিচ্ছি। চেতনাতে বর্ষিয়ান অভিনেতা সমীর দা, আমার খুবই পরম বন্ধু কমল চট্টোপাধ্যায়, দীর্ঘ প্রায় 45 বছর মানে প্রায় 4.5 দশক ধরে থিয়েটার মাটিটাকে শক্ত করে রেখেছেন ইউনিটি মালঞ্চর কর্ণধার দেবাশিস দা, হালিশহর মাটির পরিমল মিস্ত্রি এবং সুকমল মিস্ত্রি, আমার অনেক পুরনো বন্ধু মাননীয় সঞ্জীব দাস, বর্ষিয়ান অভিনেতা খেয়া নাট্যদলের অনিমেষ ভট্টাচার্য, বাংলার সিঞ্চনের যোগরাজ চৌধুরী, দাদা তোমার নামটা আমি ভুলে গেছি, প্লিজ উপরে সুনিতা এসছে, সুনিতা প্লিজ মঞ্চে এসো প্লিজ, যাত্রিক নাট্য দলের সুনীত ভট্টাচার্য, ঠিক আছে আমার সব দলের মন দাদা তুমি সুনিতা, এই যে এখানে সুনিতার সামনে জায়গা আছে, না তুমি এখানে বসো, এই দেবাশিস দাদা প্লিজ বসো না, আমাদের জানা গোবিন্দ দাসপোদ্দার, মনিকাকে ডাকলাম না,
পিনাকি মঞ্চে উঠলি না কেন? পিনাকি সুপ্রিয়দা এসছে, সুপ্রিয়দা, সুপ্রিয়দা ক্লাসিক চন্দননগর থেকে তুষার ভট্টাচার্য, তুষার এখানে এখানে দেবাশিতা, দেবাশিতা তুমি এখানে প্লিজ প্লিজ। না না কটা বাজে বলতে পারো? হ্যাঁ হ্যাঁ, আমরা 4টে নাটক শুরু করব। মানসদা, বাবলুদা, বেচাদা, মনোজিৎদা, তাপসদা, এই হলের যারা সারা জীবন কাজ করে আসছেন, আর দীর্ঘায়িত করব না। প্রথমেই 2-4টে কথা বলার জন্য অনুরোধ করব আমার মামা মাননীয় প্রদীপ ভট্টাচার্য মহাশয়কে। এই অনুষ্ঠান যেভাবে হচ্ছে এবং যাকে ঘিরে হচ্ছে, ছোট্ট একটা তুলতুলে ছেলে, কোলে পিঠে মানুষ, সম্ভাবনা থিয়েটারের মধ্যেই বেড়ে ওঠা, যেটুকু ছিল আমাদের মধ্যে, ও নিয়ে আর কথা বলার কিছু নেই। যেটা বলার সেটা আমরা নিজেরাই প্রত্যক্ষ করছি, এবং এই যে আবেগটা তৈরি হয়েছে থিয়েটারের মধ্যে, এরকম একটা ফুটফুটে প্রাণ, তার সাথে একাত্ম হয়ে আমাদের এত থিয়েটারের মানুষ এক জায়গায় আমরা জড়ো হয়েছে, এটাই বোধহয় গোগলের চরম পাওনা ছিল এবং সেইটাই ঘটেছে। এর বেশি কিছু বলার নেই। একটা প্রাণ অকালে চলে যাওয়া যে কত আবেগ তৈরি করতে পারে, এবং মানুষের সঙ্গে এই বিচ্ছিন্নতার সময়েও এক মালায় গেঁথে দিতে পারে, সেটা গোগল করে দেখিয়ে গেল। এবং গোগলের নামে যে থিয়েটারের ফেস্টিভ্যাল যেভাবে গোগলের পিতৃদেব অর্গানাইজ করেছে, এটা একটা সামাজিক থিয়েটারের কাজ। থিয়েটার তো জীবনকেই দেখে, একজন চলে গিয়ে সেই জীবনের রেখাটা এঁকে দিয়ে গেল। এর থেকে বেশি কিছু বলার নেই গোগল সম্পর্কে, পারছিও না। যেদিন খবর পেয়েছিলাম মনটা এখানে ছিল, কিন্তু শারীরিকভাবে আসিনি, পারিনি। আজকেও সেইটে ও মামা বলে ঘটিয়ে দিল।
এই সম্পর্কে আমার মনে হয় শুধু আমি নয়, এখানে যারা আমার থিয়েটার বন্ধুরা আছেন তারাও বোধহয় বেশি কিছু কথা বলতে পারবেন না। এই না বলার কথাটাই এক সূত্রে বেঁধে দিয়ে গেল গোগোল, আর কিচ্ছু বলার নেই। দু চারটে কথা শুনবো আমরা। দেবাশিস সরকার মহাশয়ের কাছ থেকে। নমস্কার। প্রথমেই বলি যে পুত্রের মৃত্যুতে একজন পিতাকে যখন এই রকম একটি অনুষ্ঠানের আয়োজন করতে হয়, সেটা একদিকে যেমন অনুতাপের পাশাপাশি একটা আশার আলো। কারণ আজকের এই অনুষ্ঠানে এত মানুষের উপস্থিতি, এই মানুষগুলো ঘরে বন্দি থাকতে পারেনি, পিতার ডাকে সবাই হাজির হয়েছেন। শুধু এইটুকু বলার যে এই উৎসব তাকে সামনে রেখে যে শুরু হলো, সেটা এবছর তো চলবেই বিভিন্ন জায়গায় যতটুকু আমি শুনেছি। কিন্তু অত সুন্দর ফুটফুটে একটি ছেলে অকালে চলে গেল, সে যেন আমাদের মনে, মানসিকতায়, আমাদের চেতনায় সারা জীবনের মতো স্মৃতি হয়ে থাকতে পারে। তার জন্য এই উৎসব শুধু এক বছরে থেমে থাকলে চলবে না। এই উৎসব প্রতি বছর যাতে হতে পারে সেই ব্যবস্থাটা আমাদের করা দরকার, বা সবাই মিলে সংগঠিতভাবে এই উদ্যোগ আগামী বছরগুলোতে যদি আমরা নিতে পারি, তাহলে তার প্রতি প্রকৃত ভালোবাসা আমাদের প্রধান কর্তব্য হবে। এইটুকুই বলা। সে যেখানেই থাকুক, শান্তিতে থাকুক, ভালো থাকুক, আমাদের সকলের আদরে থাকুক, এইটুকু। এবার বলবেন আমার শ্রদ্ধেয় গুরু শ্রী শান্তনু মজুমদার। বলতে গেলে হয়তো ভারাক্রান্ত হওয়ার সম্ভাবনা। গত 8-9 বছরেরও বেশি সময় ধরে পিকুর বাড়ি শুধু না, উঠতে বসতে, কাজে কর্মে, থিয়েটারের কাজ, তার সঙ্গে আড্ডা, গোগোলের হাতের মাংস খাওয়া, সব মিলিয়ে বহু বছরের স্মৃতি যেমন পুরনো স্মৃতি ফিরে ফিরে আসে, তার চেয়েও ভারী গোগোলের সঙ্গে সময় কাটানোর দিনগুলো। এখনো পিকুর সন্তান, পিকুর ঔরস জাতক। তা আমার বাড়ির লোকের মনে হয়, আমি প্রতিদিন আলোচনা করি, কি হয়ে গেল, কেন হয়ে গেল। মানুষ তো অনেক সময় বিলাসী স্বপ্ন দেখে, সেসব বিলাসী স্বপ্ন দেখি কোনো একভাবে গোগোল যদি আবার ফিরে আসে, বাস্তবে সেটা সম্ভব নয়। ঠিক আছে, সকালবেলায় পিকুকে নিয়ে বলছিলাম, সে যা হোক, গোগোল নাট্যোৎসব যথার্থ একটি কাজ। কারণ আমাদের চতুর্থ সূত্রের প্রায় টেকনিক্যাল কাজকর্মগুলো ওইটুকুনি ছেলেটাই দেখত। যারা চতুর্থ সূত্রের সঙ্গে কাজ করেছে আমাদের এখানে যারা আছে, সুস্মিতা, আকাশ, সৌম্য, দুলালদা, আমি, আরো যারা আছে, তীর্থ,
সম্রাট। প্রত্যেকেই জানেন গোগোল ছাড়া চতুর্থ সূত্রের অনেক কাজে অচল ছিল। শুধুমাত্র গোগোল সন্তান বলে গোগোলের স্মৃতির উদ্দেশ্যে এত বড় একটা মহাযজ্ঞ নেওয়া হয়েছে তা নয়। গোগোল তার বাইরেও সম্পূর্ণভাবে থিয়েটারের ছেলে। সাইক্লোন বাদ দিয়ে বেশিরভাগ নাটকে গোগোলের আবহটা করত। সম্ভবত হাটখোলা দরজাতেও বোধহয় গোগোল আবহ করেছে এবং সম্পূর্ণটা নিজের দায়িত্বেই করত। এবার দিয়েও থিয়েটারের মঞ্চায়নের সঙ্গে জড়িত যারা হিরো ডাকাত দেখেছে তারা দেখেছে গোগোল অভিনয় করেছে এবং ভারী সুন্দর চমৎকার অভিনয় করেছে। বক্তব্য হচ্ছে হয়তো স্মৃতি একদিন ক্লিশে হয়ে যাবেও, কিন্তু গোগোল বেঁচে থাকুক আমাদের থিয়েটার চর্চার মধ্যে, এই মহাযজ্ঞের মধ্যে গোগোল বেঁচে থাকুক আমাদের বুকে তো রইলই। দেবাশিস যে কথাটা বলেছে তার সঙ্গে সহমত, পুনরাবৃত্তি করছি না। সারা বাংলায় গোগোল থিয়েটার উৎসব ছড়িয়ে যাক, এইটুকু বলেই আমি শেষ করছি। ধন্যবাদ। এবারে আমরা একটু কথা শুনবো আমাদের পরম শ্রদ্ধেয়া দিদি তপতী চক্রবর্তী মহাশয়। এখানে উপস্থিত সকল গুণীজন, আজকে আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি সেই ঘটনার আগের দিন আমার পাশেই দাঁড়িয়ে আছে আমার ভাই পিকু। অ্যাকচুয়ালি বিশ্ববিদ্যালয়ে আমি যদিও শিক্ষকতা করি, কিন্তু কেমন করে জানি না অজান্তেই আমার সঙ্গে আমার অনেক জুনিয়র আমার ছাত্রী এবং তার মধ্যে পিকু একজন, তাদের সঙ্গে আমি কেমন করে জানো একটা মনের বন্ধনে আবদ্ধ হয়ে গেছি। সবসময় ওদের সাথে আমার কথা হয়, ফোন হয়, আমি কাজের পরে ওদের সাথে ফোনে কথা বলি। বিশ্ববিদ্যালয়ে আমাদের অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক কাজকর্ম থাকে, সেখানে ওরাও আমার সঙ্গে থাকে। তো অজান্তে একটা কেমন যেন সম্পর্কে জড়িয়ে পড়েছি। তো যেই ঘটনার জন্য আমরা আজকে এখানে সকলে এসেছি, সেই ঘটনাটির আগের দিন আমি ইউনিভার্সিটি থেকে ফেরার পরে আমি পিকুকে ফোন করি। এরকম ফোন আমি অনেক দিনই করি, তবে সেদিনকে বোধহয় একটু আগেই করেছিলাম। আমার সময়টা এখনো মনে আছে। আমি 7:30 পৌনে 8টা নাগাদ ওকে ফোন করি এবং ফোন করার পর আমি জানতে পারি যে ও একটা নাটকের একটা ওয়ার্কশপেও কল্যাণীর বাইরে আছে। সেটা ডিসেম্বরের 30 তারিখে সন্ধ্যেবেলা, যথেষ্ট শীত। তোর সাথে আমার যেমন প্রতিদিনের কথা হয় সেরকম কথা হলো। আমরা সবসময় খুব হাসি ঠাট্টা করি, মনকে ভালো রাখার চেষ্টা করি। ঠিক সেদিনও ঠিক তেমনি হয়েছে, কিন্তু সেদিন আমরা জানতাম না যে গভীর রাতে আমাদের জন্য এরকম একটা মর্মান্তিক ঘটনা আমাদের জন্য অপেক্ষা করছে। তো যাই হোক, আমি প্রায় 9টা অবধি ওর সাথে আমার কথা হওয়ার পরে আমরা যে যার মতন রুটিন মতন ঘুমিয়ে পড়ি। আমি কিছুই জানতাম না। ভোরবেলা, খুবই ভোরবেলায় আমার আরেক ভাই এখানে উপস্থিত আছে, তন্ময় আচার্য, ও আমাদের বিশ্ববিদ্যালয়েরই একজন কর্মী। ও আমাকে ফোনে এই মর্মান্তিক ঘটনাটি জানায়। আপনারা যেরকম সকলে বললেন যে সত্যি আমাদের কারো ভাষা নেই, আমারও ঠিক তাই। আমি বলতে পারছি না, মানে আমার ভেতর থেকে আসছে না। আমরা সঙ্গে সঙ্গে আমরা সেই হাসপাতালে উপস্থিত হই। তার পরবর্তী ঘটনা বোধহয় আর না বলাই ভালো। তবে এখানে আমার একটু আগে এখানে সমস্ত বিশিষ্ট জনেরা আছে।
আমি আজকে খুব সৌভাগ্য মনে করছি, তাদের সঙ্গে আমি একই মঞ্চে বসতে পেরেছি। কিন্তু এই যে একটি ফুলের মতো প্রাণ, যার মৃত্যু অবর্ণনীয়, যেটা কল্পনার অতীত, সেই সান্ত্বনা আমরা কোথা থেকে পাবো সেটা আমাদের খুঁজে বেড়াতে হচ্ছে এবং আমরা খুঁজে বেড়াবো। এবং তার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমি মনে করি এটা আমাদের সেই ছোট্ট শিশু গোগলে বিদেহী আত্মার শান্তি নিশ্চয়ই পাবে। এবং এটা বলা হলো যে প্রত্যেক বছর যদি এই উদ্যোগ নেওয়া হয় তাহলে ভালো হয়। আমি নমস্কার। ইতিমধ্যেই আমার স্ত্রী প্রজ্ঞা পারমিতা সরকার উপস্থিত হয়েছে। উঠবে মঞ্চে, একটু মঞ্চে শুক্লা আমার শালিকা, এসো মঞ্চে এসো। গার্গী সরকার, আমার শাশুড়ি মা কঙ্কাবতী সরকার, তন্ময় ওদেরকে পেছনে বসে, না না না, এই তোমরা বসো, তোমরা বসো। এবার বলবেন আমার প্রিয় অভিনেতা, নির্দেশক, সৌভিক সাংস্কৃতিক চক্রের গৌতম মুখোপাধ্যায়। আমরা আমাদের সন্তানকে হারিয়েছি। সে কোন অপরাধে তাকে চলে যেতে হয়েছে আমরা জানি না। বিপমায় ওর ছেলের ছবি পাঠিয়েছিল। মানে আমি এত আশ্চর্য কখনো হইনি, এই বাচ্চাটা নেই, এগুলো কি করে কথা বলছে। তা ও নাটক করে, ও নাটকের মধ্যে দিয়ে ছেলেকে বাঁচিয়ে রাখবে ভাবছে। ভুল কিছু ভাবেনি, ঠিকই আছে, নিশ্চয়ই ও বেঁচে থাকবে নাটকের মধ্যে দিয়ে। আমি খালি একটা অন্য কথা বলছি। পলাশীর মাঠে যখন যুদ্ধ হলো সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজের, তখন সিরাজ হেরে গেল, আপাতভাবে হেরে গেল, কিন্তু তার হেরে যাওয়ার কথা ছিল না। কারণ ইংরেজরাই বলছে যদি সেদিন যারা এই যুদ্ধের কাছে এসে মজা দেখছিল আর কি, মানে শুধুমাত্র ভারতীয় হিসেবে তারা যদি একটা করে জুতো ছুঁড়ত তাহলে কয়েকশো ক্লাইভ চাপা পড়ে যেত। প্রশ্নটা আর কিছু নয়, ওর বাবা আর কি করবে? ওর বাবা কাঁদবে, ওর মা কাঁদবে, ও দিদা কাঁদবে, আপনারা যারা ছেলেকে চিনতেন আপনারাও কাঁদবেন। কিন্তু একটা কথা ভেবে দেখুন, যদি পলাশীর মাঠে একটা করে জুতো ছুঁড়লে ক্লাইভ চাপা পড়ে যেত, আমরা এতগুলো নাটকের লোক একটা করে জুতো দেখাতে পারবো না আমরা? পরের বছর নাট্যোৎসব হবে কি হবে না এসব কথার মধ্যে আমি যাচ্ছি না, কারণ উৎসব করার সঙ্গে আরো অনেকগুলো ফ্যাক্টর জড়িত। কিন্তু আজকে যখন এখানে আমরা সবাই এসেছি, ব্যক্তিগতভাবে হয়তো কারোরই কোনো সাহস নেই, কারোরই কোনো শক্তি নেই, কিন্তু সামগ্রিকভাবে আমরা সকলে কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাতে পারি না যে আপনি একজন এই রাজ্যের অভিভাবক,
বাড়িতে একটা দুর্ঘটনা ঘটলে অভিভাবক তার দায়িত্ব নেয়। আপনি নাটকের জন্য 100 কোটি টাকা খরচা করেন, আপনি আরো অনেক কিছু করেন বাংলা থিয়েটারকে বাঁচানোর জন্য। তাহলে বাংলা থিয়েটারের কনিষ্ঠতম একজন সেবক, এই ছোট্ট সুকুমার ছেলে, সে খুন হয়ে যাবে। আপনার মতো একজন নাবি, আপনি কানাইয়ের মা, আপনার বাচ্চার কাছে নেই, কিন্তু আপনার সন্তান সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে। আপনি একটুখানি দেখুন, আমাদের ঘরের বাচ্চা চলে যাবে, বিশেষ করে যে থিয়েটার ভালোবাসে সেইরকম একটা ফ্যামিলির ছেলে চলে যাচ্ছে। সেখানে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদের অনেকের হয়তো রাজনৈতিক অমিল থাকতেই পারে, কিন্তু আমরা তাকে আমাদের রাজ্যের অভিভাবক বলে মানতে বাধ্য, কারণ তিনি ভোটে জিতে দাঁড়িয়েছেন এবং আমাদের অভিভাবক হয়েছে। আমরা তাকে কি বলতে পারি না যে তার জন্য একটা পরিষ্কার মন নিয়ে, খোলা মন নিয়ে আমরা প্রত্যেকে আমাদের যে যার দলের প্যাডে আমরা আমাদের প্রতিবাদটুকু তাকে জানালাম এবং বললাম, আপনি আমাদের মাতৃসম অভিভাবক, বাচ্চাটা চলে গেল, তাকে ফিরিয়ে আনতে পারবেন না, অন্তত যে খুন করেছে সে ব্যাপারে যে পথটা নেওয়া উচিত সেটা আপনি বলে দিলে অনেক সহজ হয়। আমরা আপনার পাশে আছি। আপনি যেমন আমাদের কাছে ভোট চান, আমরাও আপনার কাছে চাইছি আপনি মা হয়ে আপনার চলে যাওয়া সন্তানের পাশে এসে দাঁড়ান। আমার মনে হয় এভাবে আমরা এগোতে পারি। আমরা ছোট দল হতে পারে, একটা পুচকে দুটো ছেলে নিয়ে নাটক করি, কিন্তু আমরা যদি এখানে যারা আছি অন্তত 10, 15, 20 জন তো আছি, আমরা একটা নির্দিষ্ট সময় চতুর্থ সূত্রকে আমাদের প্রতিবাদটা পাঠালাম। এভাবে সমস্ত প্রতিবাদগুলো যদি একসঙ্গে আমাদের এখানে মাননীয় MLA MPরা আছেন তারা ফরওয়ার্ড করবেন, আমরা কেন এটা সুবিচার চাইতে পারবো না? যদি সত্যিই তিনি নাটককে ভালোবেসে থাকেন, শুধু টাকা পয়সা দিলে হবে না, আমাদের সিকিউরিটি চাই। নাটক করা কি অপরাধ? একটুখানি আপনারাও ভেবে দেখবেন। আমি বললেই সেটা করবেন এমন নয়, ভেবে দেখবেন। আমার মনে হয় আমরা আর একটা স্টেপ এগিয়ে গিয়ে আমরা এখানকার যারা কর্তা ব্যক্তি তাদেরকে একটু বলি যে ঘুমিয়ে আছেন, থাকুন, অসুবিধা নেই, আমরা অনুরোধ করছি একটু জাগুন, কারণ আমাদের ভোটটা আপনাদের দরকার। ভুলে যাবেন না আমরা ভোট দিয়েছি বলে আপনি আপনার জায়গাটা পেয়েছেন। সেই স্বার্থে, সেই দাবিতেই বলবো, আমরা ভোট দিয়ে যেমন আপনাকে জেতাবো, তেমনি আপনিও ভোট দিয়ে আমার ঘরের সন্তানকে বাঁচান। নমস্কার। এবার যাত্রিক নাট্যদলের সুনিতা, আমার খুব প্রিয় দাদা। নমস্কার। আমি এরকম তর্পণ কোথাও দেখিনি এবং এরকম তর্পণ যে নাট্য তর্পণ হতে পারে আমি সেরকমও কোথাও দেখিনি। আমার একটা ছেলে আছে, আমি পিকুর মনের অবস্থা বুঝতে পারছি এবং আমি জানতে পেরেছি সামান্য কয়েকদিন হলো, আমি একদম কিছু জানতামই না। দেবাশিস দা বা গৌতম দা যা বললেন সেগুলো একদম সঠিকভাবে মেনেই বলি। যাত্রিক সবসময় এই ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ করে এসেছে এবং বীজপুর চতুর্থ সূত্র যা সিদ্ধান্ত নেবে আমরা সর্বতভাবে তার পাশে আছি, সামনে থেকেই তাদের সঙ্গে থাকব। আমি শুধু এটুকুই বলি যে যে ঘটনা ঘটেছে সেটাকে তো আমরা ফেরত পাবো না, কিন্তু মানুষ যে শুধু
নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে বেঁচে থাকলেই বেঁচে থাকে তা তো নয়। আমরা যদি সারা জীবন এইভাবে তাকে স্মরণে রাখতে পারি, এর থেকে ভালো স্মৃতির তর্পণ কিছু হতে পারে না। তাই প্রতিবাদের সঙ্গে সঙ্গে কিভাবে তার মৃত্যু হয়েছে তার সুরাহার তদন্তের সঙ্গে সঙ্গে এই আমাদের সকলকে একজোট করে একটা তার নামে নাট্য তর্পণ করাটাও জরুরি। আমরা সকলে আছি, সকলে থাকবো, এটুকুই শুধু বললাম। আর আমার বলার কিছু ভাষা নেই। নমস্কার। এবার দু চারটে কথা আমার খুব প্রিয় বন্ধু হালিশহর মাটির পরিমল। আমার সাথে লাস্ট দেখা হয়েছিল গুগলের সাথে ডিসেম্বরের 24 তারিখ সকালবেলা, মানে ভোরবেলা। ওর বাবাকে ওয়ার্কশপে যাবে বলে ছাড়বার জন্য এসেছিল। আমি তখন হাসতে হাসতে ওকে বলেছিলাম যে তাহলে সকালবেলা যখন আসলে এবার হাঁটতে হাঁটতে বাড়ি যাও, সকালের মর্নিং ওয়াকটা হয়ে যাবে। তখন ও হাসতে হাসতে আমাকে জবাব দিয়েছিল, গাড়ি আছে। এই দুটো শব্দ, গাড়ি আছে, আর কোনো কথা হয়নি। তারপরে তো 30শে ডিসেম্বর রাত ওভার হয়ে গেল, তখন জানতে পারলাম সে মর্মান্তিক দুর্ভাগ্যজনক সে ঘটনার কথা। এবং সেই রাতেই পিকু জয়দেব কেন্দুলি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সাথে আমার দাদা সুকমল মিস্ত্রি ছিল, ওরা দুজন একসাথে ফিরে আসে। আমরা ফিরতে পারিনি, কিন্তু আরো অনেক ছেলে মেয়ে ছিল, তাই ওয়ার্কশপটাকে ওখানে থামাতে পারিনি। পরে আমরা ওয়ার্কশপ কমপ্লিট করে আবার ফিরে আসি। আমি জানি না এরকম অবস্থায় যখন কোনো মানুষ এই ইহলোক ত্যাগ করে পরলোকে চলে যায়, সেখানে সামাজিকভাবে কি ধরনের কথাবার্তা বলতে হয়। আমি আমার শিক্ষাগত জীবন এবং আমি যেভাবে জীবন যাপন করি, সেখানে প্রতি মুহূর্তে এটা বোঝার চেষ্টা করি আমার এই জীবনটা কিভাবে বাঁচি এবং আমার জীবনটাকেই জানবার চেষ্টা করি। এবং আমি বিশ্বাস করি এই দেহটা আমার না, এই দেহটা হচ্ছে আমার বাবা মায়ের দান, আমার বাবা মায়ের শরীরের অঙ্গ। বাস আমি এখানে শুধু বাস করি, এটাই মাটি দিয়ে তৈরি, একদিন এই মাটিতে মিশবে। কিন্তু গুগলের সেই বয়স হয়নি, গুগল বুঝেই উঠতে পারলো না তার জীবনকে। কেউ যদি কিছু হারিয়ে থাকে, তো গুগল হারিয়েছে গুগলের একটা দেহ, তার অস্তিত্ব। পার্থিব দৃষ্টিতে অস্তিত্বে কিভাবে আছে সেটা আমি জানি না, আমি বলতে পারবো না। গুগল হারিয়েছে তার অস্তিত্ব, আর আমরা হারিয়েছে গুগলের ভালোবাসা, স্নেহ, মমতা। ওর পরিবার হারিয়েছে সে গুগলের স্পর্শ। আর কিছুই বলবো না। গুগলকে স্মরণ করে এই নাট্য উৎসব আরো এগিয়ে যাক, আরো বড় করে প্রসার হোক, বিস্তার হোক, ও স্মৃতির উদ্দেশ্যে এটুকুই থাকুক গুগল নাট্য উৎসব। আমার দীর্ঘদিনের নাটকের সাথী পরিচালক শঙ্কর প্রসাদ ব্যানার্জি। নমস্কার। জানি না কি বলতে হয় এরকম একটা সময়। আমার শুধু আজকে একটা জায়গায় মনে পড়ছে, সেটুকুই বলি। গুগল
আমি যদি খুব ভুল না করি তাহলে গোগল থিয়েটারটা, মানে আমি গোগল থিয়েটার করেছিলাম অরূপ কথা বলে, ছোট্ট গোগল কাজ করেছিল আমার সঙ্গে। আমার সেই দিনটার কথা বলেই আমি কথাটা শেষ করছি। ও একটা চরিত্র করেছিল গাধা, একটা গান ছিল, গাধার চরিত্র করেছিল। তো ওর না অনেক প্রশ্ন ছিল, আমাকে শঙ্কর জেঠু বলতো, বাবাকে না পেলে আমার কাছে এসে বসতো, অনেক প্রশ্ন ছিল, এটা কেন, ওটা কেন, সেটা কেন। তো গাধা চরিত্রটা করতে গিয়ে মঞ্চে যখন স্টেজ রিহার্সাল হয়েছে, ওর আরো ছোট বন্ধু বান্ধবরা সেই সময় ছিল, হয়তো ওকে গাধা বলেছে। তা আমাকে এসে জিজ্ঞাসা করছিল, শঙ্কর জেঠু আমি গাধা হব না, আমি গাধা হব না। সে ছেলেকে কিছুতেই রাজি করানো যাচ্ছে না গাধা চরিত্র করার। তোর বাবা বললো, আর আমিও বললাম যে দেখ, গাধার মুখোশটা কিন্তু সবচেয়ে ভালো এবং বড় হবে। তখন আমি ওকে বললাম যে দেখ গোগল, গাধা আসলে জানিস তো, গাধা জন্তুটা কিন্তু খুব বুদ্ধিমান, তাকে বোকা ভাবিস না। তুই বড় হয়ে যখন পড়াশোনা করবি তখন জানতে পারবি গাধা কিন্তু প্রচন্ড বুদ্ধিমান, এবং গাধা প্রচন্ড নিয়ম মেনে চলে, এবং গাধা কিন্তু ডেস্টিনেশনে পৌঁছায়। গাধা কিন্তু প্রচন্ড বুদ্ধিজীবী একটা প্রাণী। গোল বলেছিল শঙ্কর জেঠু তাই। তারপরে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আচ্ছা তাহলে মানুষ মানুষকে গাধা বলে কেন, কিছু না পারলে গাধা বলে কেন? ছোট্ট গোগল তো উত্তর দিতে পারিনি যে কারা গাধা বলে, কেন গাধা বলে, কাদের কে গাধা বলে। তা গোগলের এই নাট্য যে উৎসব শুরু হলো, এই চলার পথে একটা সৈনিক আমিও হব। আমি ইদানিং মঞ্চ থিয়েটারের সঙ্গে খুব একটা যুক্ত থাকি না, কিন্তু ও বলে এসছি এই চলার পথে খুঁজতে হবে আমাদের থিয়েটারের মধ্যে, থিয়েটারের কারা, গাধা কারা বলে, কেন গাধা বলে, আর কাদেরকে গাধা বলে। তার থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস এই গোগল উৎসবের মধ্যে দিয়ে, নাটকের রাস্তা দিয়ে আমরা খুঁজব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আর নমস্কার। অভিদা, কি বলবো, এই মুহূর্তে বলার কোনো ভাষা নেই। গোগলের সাথে আমার পরিচয় খুব সীমিত। আমার যতদূর মনে পড়ছে, আমরা 2016 সালে এপিকু একটি নাট্যোৎসব করেছিলাম, সেখানে অভিনয় করতে এসেছিলাম মুদ্রারা, সেইখানে গোগলের সঙ্গে আলাপ, এবং তারপরে আরেকটি নাটক ওরা করে, সেখানে গোগলকে দেখা এবং ওর প্রতি প্রেমে পড়া, ভালোবাসায় জর্জরিত হওয়া। ওর ছবিটা দেখুন, ওর চোখ মুখের মধ্যে ভীষণভাবে একটা জীবন যেন কথা বলতো। 31শে ডিসেম্বর আমরা যখন খবরটা পেলাম, প্রত্যেকেই হতবাক হয়েছে, এটা কি করে সম্ভব। দেখুন, একটা মানুষ জন্মগ্রহণ করলে তাকে তার মৃত্যু আছে, সেটা আমরা জানি, কিন্তু সেটা কি এখন এই বয়সে, এই সময়ে একটা ছুটন্ত তুর্কি যুবক, থিয়েটারন্ত প্রাণ, সে আমাদের ছেড়ে চলে গেছে, আর তার স্মৃতিতে আমরা থিয়েটার চর্চা করব। এটা ভেবে ভালো লাগছে যে গোগল ওই কটা বছরে হারিয়ে যায়নি, আরো দীর্ঘ বেশ কিছু বছর এই বিভিন্ন নাট্যোৎসবের মধ্যে বা নাটকের কাজের মধ্যে বা গৌতমদার কথা প্রতিবাদপত্রের মধ্যে গোগল কিন্তু থাকবে। গোগল, চিন্তা করিস না, আমরাও সবাই তোর সাথে আছি, তুই যেখানেই থাকিস ভালো থাকিস। ধন্যবাদ। এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের মধ্যে একজন গোবিন্দ ভাই। কিছু বলার মতো নেই, তবুও দু একটা কথা যখন বলতে বলল দাদা, আমরা যারা প্রত্যন্ত গ্রাম থেকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলাম, মানে যারা ডিগ্রি সংগ্রহ করতে এসেছিলাম,
তাদের মধ্যে যারা কেউ কেউ ডিগ্রির পাশাপাশি থিয়েটারের নেশা নিয়ে বাড়ি ফিরেছিলাম, তাদের মধ্যে আমি একজন। এবং যে মানুষগুলোর হাত ধরে সেই থিয়েটারের নেশাটা আমাদের তৈরি হয়েছিল, একজন শঙ্করদার, একজন পিকুদা। বিষয়টা মর্মান্তিক এবং আজকের পরিবেশ ভারাক্রান্ত। এখানে আর দীর্ঘ কথা বলার সুযোগ নেই, শুধু বলবো সত্যিটাকে জানতে গেলে তো সৎ মানুষের প্রয়োজন হয়। আর পারিপার্শ্বিক তাকিয়ে যেটুকু বুঝি, সৎ মানুষের সংখ্যাটা দিন দিন কমছে। অন্তত এইটুকু বিশ্বাস রাখতে পারি, থিয়েটারের মানুষের মধ্যেও এখন সেই সৎ মানুষের সংখ্যাটা দু একটা খুঁজলে পাওয়া যাবে। তা গোগল চলে গেছে, একটা উৎসব দিয়ে গেছে, মানে অনেকগুলো থিয়েটারের মানুষকে এক করার একটা উপায় দিয়ে গেছে হাতে, যেখানে একসঙ্গে অনেকগুলো সৎ মানুষ এসে জড়ো হতে পারে। এটাকে কাজে লাগিয়ে আমরা যদি সত্যিটাকে খুঁজে বের করতে পারি, তাহলেই যথার্থভাবে গোগলকে বা গোগলের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে। এটুকুই। এবার আমি নামটা না ওনার বারবার বলে যাচ্ছি। হ্যাঁ দাদা, তুমি নমস্কার। কি বলবো ঠিক বুঝতে পারছি না। ফেসবুকে এই নাট্যোৎসবের বিজ্ঞাপনটা দেখে আমি একটু চমকে গিয়েছিলাম। তারপরে অন্য বন্ধুদের থেকে খোঁজ পাই, ব্যাপারটা কি হয়েছিল জানতে পারি। আমি তো বাবা, আমার তো আমার একটি মেয়ে আছে। সন্তানকে হারানো কি কষ্টের, সেটা মর্মে মর্মে উপলব্ধি করতে পারি। কে বা কারা তাকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে আমি জানি না। হয়তো পৃথিবীর কোনো আদালত তাদের শাস্তি দিতে পারবে না, আইনের ফাঁক বলে তারা হয়তো বেরিয়ে পড়বে। কিন্তু আমি বিশ্বাস করি আরো একটা আদালত আছে। আমি ইতিহাসে পড়েছি জেনারেল ডায়ার জালিয়ানওয়ালাবাগে যে নিরপরাধ মানুষদের হত্যা করেছিল, জীবনের শেষ 2 বছর সে ঘুমাতে পারেনি। তার ঘুম আসতো না, কোনো ওষুধ, কোনো ডাক্তার তার ঘুম আনতে পারত না। আমি বিশ্বাস করি গোগলকে যারা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, তারা যেন ঘুমোতে না পারে, এইটুকু আমার আশা, আমার বিশ্বাস। গোগলকে আমার আন্তরিক স্নেহ, ভালোবাসা এবং আদর জানাচ্ছি। ধন্যবাদ। তদানীন্তন ফেনিক নাট্যদলের অভিনেতা, আমাদের একটা বিখ্যাত নাটকে অভিনয় করতেন, সাইক্লোন নাটকে, অভিজিৎ দা। নমস্কার। আমার সাথে গোগলের অনেক স্মৃতি রয়েছে। আমি পিকুকে না করলাম, কিন্তু এরকম ধরনের একটা অনুষ্ঠানে গোগল সম্পর্কে বলতে হবে। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। তার কারণ ফেনীকে নাটক করাকালীন গোগলের সাথে একটা নাটকে আমাদের অভিনয় করার আজকে বলছি সৌভাগ্য হয়েছিল। এবং শুধু সৌভাগ্য নয়, সেই নাটকে রিহার্সাল দেওয়ার পর আমি যেহেতু নৈহাটিতে থাকি,
কনকদা আমায় বলতেন যে পিকুর বাড়িতে একটু ওকে যদি পৌঁছে দেন খুব ভালো হয়। আমি সানন্দে রাজি হয়েছিলাম। কেন? কারণ বাইকে আমার পেছনে বসতো এবং আস্তে আস্তে অনেক অনেক কথা হতো এবং ও তখন নিতান্তই ছোট। ওর সেই কথাগুলো আমি শুধু শুনতাম আর মজা পেতাম। তাই সেই স্মৃতি এবং সাইক্লোন নাটকের সময় এবং তার পরবর্তীকাল আর একটা নাটকও খানিকটা সময় আমি পিকুর বাড়িতে রিহার্সাল করেছি। সেই সময় গোগলের সাথে অনেক স্মৃতি ছিল, সেগুলো আজকে এখানে বলার জায়গা না। শুধু এইটুকুই বলবো যে নাট্যোৎসব গোগলকে নিয়ে শুরু হচ্ছে, আমি চাইবো এবং আমরা এখানে সবাই চাইবো সেই গোগলের স্মৃতি নিয়ে আমরা সেই নাট্য উৎসবকে যেন বছরের পর বছর চালিয়ে যেতে পারি এবং তার অংশীদার হতে পারি। অভিনেতা, দর্শক বা যে কোনো হিসাবে আমি সেই নাট্যোৎসবের অংশীদার হতে চাই। এটুকু বলে সবাইকে নমস্কার। আসলে এখানে যারা শুনছি আর কি, মঞ্চে বা দর্শকে, প্রত্যেকেই বলতে চাইবেন, এটা স্বাভাবিক। আর বারবার অনেকে আবার বলতে পারবেন না। আমাদের যেমন অনেকের বলার আছে কিন্তু বলতে পারবেন না। না বললেই নয়। ওই আমার মানে প্রজ্ঞার জামাইবাবু গোবিন্দ দাস পোদ্দার, 2 মিনিট কিছু বলো। 2 মিনিট, 1 মিনিট বললেও হবে, কারণ এরপরে নাটক আছে। এরপরে ওই কমলদা বলবে, ব্যাস কমলদা বলার পর শেষ করবো, মানে এই অনুষ্ঠানটা শেষ করবো, নাটকে যাবো। নমস্কার। উপস্থিত সকলকে আমার নমস্কার। আর গুগল সম্পর্কে কিছু বলা আজকের দিনে দাঁড়িয়ে আমার কাছে কষ্টের, তবু বলবো আসলে আমার সন্তান সব আমরা 2024-এ আমার ছেলে অসুস্থ, সেরিব্রাল পলসি পেশেন্ট। আমি প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট, বাট ও আমার সঙ্গে গিয়েছিল ওর দাদার চিকিৎসার জন্য। সেখানে গিয়ে ওর সঙ্গে আমার খুব মানে মেশো যে বন্ধুর মতো হতে পারে সেটা ওইখানে গিয়ে আমি বুঝতে পারি। এবং আমাকে আসলে আপনারা সবাই জানেন, ও যখন কথা বলতো তখন খুব পোলাইট ভাবে কথা বলতো। আমাকে যখন বলতো মেছো, মানে মেছোটা পুরো না, মেছো, ঠিক এইভাবে। আসলে ছেলেটা এইভাবে এত অল্প বয়সে হারিয়ে গেল। আজকে আমি বেশি কথা বলবো না, শুধু একটা কথাই বলবো। বলার তো অনেক কিছুই আছে। আমি তো অ্যাকচুয়াল নাট্য জগতের লোক নই, আমি সবাইকে চিনিও না। একজন স্যার কিছুক্ষণ আগেই বলে গেলেন যে আজকে গোগল আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, নাট্য জগৎ থেকে। আমরা মাননীয় চিফ মিনিস্টারকে আমাদের নাটকের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের থ্রু দিয়ে আমাদের প্রতিবাদটা তাদেরকে জানাবো, যাতে আমাদের এই গোগলের এই হত্যার সুরাহা হয়। আসলে এটা ভাবার বিষয় আছে, ভাবার বিষয় যে আজকে আমার বাড়ির ঘটনাটা হয়েছে, কালকে আপনার বাড়ি হতে পারে। এটা আমাদের সবার ভাবার বিষয় আছে। তো সেখানে দাঁড়িয়ে গোগলের আত্মার শান্তি তখনই হবে যখন প্রকৃত হত্যাকারী শাস্তি পাবে। এই বলে আমি শেষ করলাম। একটা একটা করে বারবার বেড়ে যাচ্ছে, যদিও কিছু করার নেই। কমলদা প্লিজ 2 মিনিট হলেও বলো। পুত্রসম সন্তানের মৃত্যুকে সামনে রেখে
নাট্যোৎসবের যে আয়োজন করা হয়েছে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই রকম কোনো নাট্যোৎসবে আমাকে আর কোনোদিন হাজির না হতে হয়। অনেক উৎসবেই হাজির হই, নাটক করি, কিন্তু এই যন্ত্রণাকে বই বেরিয়ে একটু পরে নাটক করা খারাপ লাগছে। শুধু একটাই জিনিস বলবো যে আমরা তো ক্রমাগত সবাই থেকে সবাই খুব বিচ্ছেদের মধ্যে চলে যাচ্ছি, দূরে দূরে চলে গেছি। গুগল তার জীবন দিয়ে আমাদের অনেক নাট্য বন্ধুদের আবার এক জায়গায় নিয়ে এসেছে। এটা গুগলের জয়। আর একটা কথা আমরা দীর্ঘদিন ধরেই বলে যাচ্ছি, উই ওয়ান্ট জাস্টিস। জানি না পাবো কিনা, গুগলের জন্য আবার বলছি, উই ওয়ান্ট জাস্টিস। আমি একটা কথা বলছি, ভাবছিলাম বলবো না, তাও বলছি। গত 13 জুন আমি জানতে পারি আমার সন্তানকে কারা মেরেছে। সেদিনই সিদ্ধান্ত নিয়েছি এবং ফেসবুকেও হয়তো না অবশ্যই পোস্ট দিয়েছি যে স্যার, আমি কাউকে কিছু বলবো না, কোনো জায়গায় আর্জিও জানাবো না, শুধু একটাই অনুরোধ, আমার মা, আমার স্ত্রী, আমার বড় ছেলে রান্না, আমার থিয়েটারের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের দিকে কিন্তু তাকাবেন না স্যার, দয়া করে হাত জোর করে বলছি। তাদের দিকে তাকালে কিন্তু আমি অন্য ব্যবস্থা নেব। আমার এই বক্তব্যের আগে কয়েকজন বক্তা অবশ্যই বললেন যে বিভিন্ন জায়গায় জানানোর জন্য। আমি সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি কোনো জায়গায় আর জানাবো না, কেননা যখন জানিয়েছিলাম তখন তারা ব্যবস্থা নেয়নি। মাত্র 2 মিনিট, আমি পুলিশে চাকরি করি না, আমাকে 2 মিনিট টাইম দিলে আমি টোটাল যারা কাজটা করেছে তাদেরকে ধরে নিতে পারতাম। এই ঘটনার সাথে যুক্ত ছিল রাত্রিবেলা আনুমানিক 12টা নাগাদ একটা ছেলেকে বাড়ির থেকে বের করে নিয়ে যায় তার বন্ধু, ক্লাসমেট দেবরাজ বিশ্বাস। সাথে খুন হওয়ার পর যখন আমি জানতে পারলাম যে কারা কারা ছিলেন, তাদের বয়স প্রত্যেকেরই 28 থেকে 35-এর মধ্যে, এবং তাদের কাউকে আমরা চিনি না এবং দেবরাজ বিশ্বাসও চেনেন না। বললাম না যে ভালো ভাগ্য ছিল যে ওকে মেরে যখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওই কাপা মোড়ের সামনে যেখানে অ্যাক্সিডেন্ট হয়, সেই হতে পারে, খুব স্পিডে এখন গাড়ি চলে, সেখানে ফেলে রাখা হয়েছিল মাঝ বরাবর। সৌভাগ্যবশত তখন পুলিশ পেট্রোলের গাড়ি রাহুল দাস উদ্ধার করে। এবার বক্তা, শেষ বক্তা, দুলালদা। এতটা বয়সে এসে এইরকম একটা পরিবেশে কোনো দিনে বসিনি, আমার অভিজ্ঞতা নেই। আমি বীরপুর চতুর্থ সূত্রের সাথে যুক্ত এবং সেই মর্মে একটা থিয়েটারের পরিবার এত বড় একটা শোককে সহ্য করে থিয়েটারের মধ্যে থেকে জীবনযাপনের প্রত্যেক দিনের রসদটা সংগ্রহ করে, এইটুকু দেখে আমি সমৃদ্ধ হয়েছি এবং আমি বুঝেছি যে থিয়েটার এমন একটা শক্তিশালী মাধ্যম
যা যদি আজকে পিকুর হাতে এরকম একটা মাধ্যম ওর হাতে ছিল বলে এই ভয়ঙ্কর শোকটা শুধু একা নয়, পুরো পরিবারটাই সামলে উঠেছে এবং থিয়েটারের মধ্যে দিয়ে তারা তাদের শোকের পরিবর্তে সৃষ্টির উৎসমুখে তারা যাচ্ছে উজানের দিকে। ধন্যবাদ। তন্ময় আমাদের দলের সদস্য এবং এক্সিকিউটিভ কমিটিরও সদস্য, আর তন্ময় আমার খুব প্রিয় ভাইও বটে। কল্যাণ ইউনিভার্সিটিতেও ডিএসডব্লিউ ডিপার্টমেন্টে চাকরি করে। সকলকেই প্রণাম জানাই, আর আপনাদের কাউকেই আমি ধন্যবাদ বা কৃতজ্ঞতা দিয়ে ছোট করব না, কেননা আপনারা সবাই মন থেকে চেয়েছেন এই অনুষ্ঠানে সামিল হতে। সেজন্যই এমন একটা সময় সবাই সবার গুরুত্বপূর্ণ কাজ সরিয়ে রেখে আজকে এখানে আসার সিদ্ধান্ত নিয়েছেন। এখানে যেটা লেখা আছে শুধুমাত্র গোগলকে মনে রাখা নয়, গোগল হত্যার প্রতিবাদে সামিল হয়ে আমরা এখানে এসেছি। আমি একটা কথাই বলবো যে যেমন করে নাট্য চর্চা, নাট্য ভাবনার মধ্যে দিয়ে আমরা গোগলকে মনে রাখবো, সেটা তো রাখবোই, কিন্তু যেদিনকে 31 তারিখ রাত্রেবেলা রাত ঠিক 2:45-র সময় পিকুদার ফোন এরকম আমার ফোন মাঝে মধ্যেই আসে, কিন্তু ও যখনই আমাকে তন্ময় বলল, মানে ফোনটা তোলার সঙ্গে সঙ্গে ওই তন্ময়ের যে ওর কাপা গলাটা, সেটা শুনেই আমি বুঝতে পেরেছিলাম যে কিছু একটা অঘটন ঘটেছে। তো তখন আমি রানাঘাটে ছিলাম, আমাকে বললো যে তুই তাড়াতাড়ি কল্যাণীতে বা হালিশহরে পৌঁছা, বৌদি রানা ওরা একা আছে, গোগল আর নেই। এটা শোনা মাত্র আমাদের সবারই কিরকম অবস্থা হয়েছে আমি জানি, এবং খুবই কষ্টের সাথে আমাকেই সেই সময় পিকুদাকে যারা যারা ভালোবাসে, আমি যাদেরকে চিনি, এখানে শ্রদ্ধা তপতি ম্যাডাম আছেন, তার থেকে শুরু করে বাকি সবাই, আমাদের পেরিফেরি সবাইকে সেই সময় খবর দেই। কিন্তু যেটা আজকে আমরা সবাই মিলিত হয়েছে, আমি একটাই আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, দেখুন এইখানে আমরা তো সবাই এসেছি সে তো ঠিকই, কিন্তু আমি দেখেছি যে 2-3 দিন পর, ওই সময়ের 2-3 দিন পর থেকে তারপরে যেই সময়টা পিকুদা এবং প্রজ্ঞাদি একা হয়ে গেল, রানা একা হয়ে গেল, তারপরে এই পরিবারটার যন্ত্রণাটা সেটা তো ভাষায় প্রকাশ করা যায় না। তো একটাই কথা বলবো যে যে কোনো রকমভাবে হোক আমরা যেন এই প্রতিবাদের এই আগুনটা সারা বাংলায়, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে এমনভাবে ছড়িয়ে দিতে পারি যেন আমরা দেখে যেতে পারি যে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তারা আইনের আওতায় এসেছে এবং তারা চিহ্নিত হয়েছে। দেখুন, এত বড় অন্যায়ের সাজা তো অনেক রকমভাবে হবে, তার সাথে শুধুমাত্র আইনে সাজা দিলাম সেটা তো আর সাজা নয়। আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি আমরা জানি যে সময়ের একটা সাজা আছে, বিশ্ববিধাতার একটা সাজা আছে, কিন্তু তবুও আমরা সবাই সেই জন্তু, সেই জানোয়ারগুলোকে দেখে যেতে চাই, যারা এই জ্যান্ত প্রবৃত্তি যাদের মধ্যে, এরকম একটা ফুলের মতো মানুষ, এরকম একটা ফুলের মতো শিশু আজকে আমাদের মধ্যে নেই, তারা যেন আর কখনো এরকম একটা অপরাধ না করতে পারে। এই কারণে তাদেরকে চোখের সামনে চিহ্নিত হোক, তারা এটা দেখে যেতে চাই, এবং আমাদের এই পুঞ্জীভূত ক্ষোভ দাবানল হয়ে জ্বলুক এবং জ্বলে তাদের সবাইকে সবার সম্মুখে এনে দাঁড় করা, এটাই আপনাদের সবার কাছে আমার প্রার্থনা। এবং এর আগে গৌতম বাবু বলেছেন, আরো অনেক স্যারেরা বলেছেন, আপনারা এখানে এরকম অনেক মানুষ রয়েছেন যাদের অনেক যোগাযোগ, অনেক রকমভাবে তারা সরকার এবং সরকারে যারা নেই তাদের সঙ্গেও বিভিন্ন রকমের যোগাযোগে আছেন। দেখুন, আমরা সবাই তো সবার আগে মানুষ, আমরা সবাই তো সবার আগে, আমরা সবাই একটা বিশুদ্ধ আত্মা। সেই জায়গা থেকে আমি সবাইকে এই জায়গাটা এসে এক হওয়ার আহ্বান জানাচ্ছি, যেন আমরা সবাই মিলে পিকুদা এবং প্রজ্ঞাদির সামনে এনে এই জায়গাটাকে দাঁড় করাতে পারি, যেন চিহ্নিতকরণটা হয়। এটুকুই আমার কাছে, আমার সকলের কাছে প্রার্থনা, সরকারের কাছে প্রার্থনা।
ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ, ছোট করছি না, মার্জনা করবেন। আমরা একদম শেষের পথে, এই অনুষ্ঠানটা শেষ করবেন আমাদের মহারাজ। হরি ওম হরি ওম হরি ওম। আপনাদের একটা ছোট্ট ঘটনা, মানে জলজান্ত ঘটনা আপনাদেরকে একটু বলার জন্য যে উঠলাম। আমার জন্মস্থান হচ্ছে মুর্শিদাবাদ, ডোমকল থানা। এখন তো পোশাকে বুঝতে পারছেন অন্য লাইনে আছি। তার পাশেরই ঠিক থানা জলঙ্গি। বহু পূর্বে যখন কংগ্রেসের রমরমা বাজার শেষ হচ্ছে, পরের আসছে, সেই সময় একজন জমিদার বংশের শিক্ষিত লোক মার্ডার, পার্টিগত ব্যাপারে মার্ডার, সেটা সবাই জানে। তখন রমরমা শিবিরের আলো চলছে এরকম। যখন দেহরা মার্ডার যখন হয়ে গেল, তখন কি করলেন, ওনার ছেলে মনে মনে সংকল্পের বদলা কিভাবে নেওয়া যায়। তখন পাকা ঘরে এত ছিল না। তার ছেলে জমিদার বংশে, তাদের একটা রক্ত গায়ে বইছে, ওকলে খড় দিয়ে, বাঁশ খুঁটি দিয়ে খড় দিয়ে একটা হাসপাতাল তৈরি করলেন। সেটা 22 সিটের হাসপাতাল। এই চারিদিকে প্রচার হলো, উদ্বোধন হলো, বড় বড় লোক এলো, এসে উনি প্রথমেই মাইকে মুখ দিয়ে বললেন যে আমার বাবার মৃত্যুর বদলা নিলাম এই হাসপাতাল, 22 সিটের হাসপাতাল উদ্বোধন করে। তাই আমাদের পিকু বাবা যে এত বড় উদ্যোগ নিয়েছেন এই ব্যাপারে, মানে চাপা আন্দোলন, এটা যুগ যুগ চলুক, যুগ যুগ চলতে থাকুক, এই আলোটা যেন সবার মধ্যে ভেসে ওঠে। তাহলে দেখবেন আপনারা আস্তে আস্তে চাপা আন্দোলনটাই হচ্ছে বড় আন্দোলন। যে অনেক কিছু বলেছে সে কিছুই বলেনি, যে কিছু বলেনি সে সব বলেছে। এই ভাবনাটা রেখে আপনারা চলবেন, দেখবেন আস্তে আস্তে সব কিছু সমাধান হবে। এই বলে আমার বক্তব্য বন্ধ করছি। একটা ঘোষণা করি, আমাদের এই অনুষ্ঠানটা শেষ হলো। আমরা এই উৎসবে 100টা নাটকের উৎসব, এটা সারা বছর ধরে এবং প্রতি বছরই চলবে। প্রতি বছর 100টা নাটক, 10খানা ভেন্যু, তার মানে 10খানা মঞ্চ। আর এই উৎসবটা সারা বছরই চলবে এবং প্রত্যেক বছরই চলবে। এক আর দুই হচ্ছে, আমরা এই সূচনা লগ্নে যে 5টি নাটক এখানে আমরা উপস্থাপন করব, দেখুন এই অনুষ্ঠানটা চালানোর জন্য, লাইট জ্বলার জন্য এখন টাকা ছাড়া কিছু হয় না। আমরা প্রথমে ভেবেছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম যে 5টা নাটকের জন্যই মিনিমাম কিছু একটা দিয়ে, অনুদান দিয়ে নাটকটা হবে, কিন্তু আমরা পরবর্তীতে সেই ঘোষণাটাকে উইথড্র করেছি। আজকের এই উৎসবের সেরা নাটক ভয়, চাকদা নাট্যজনের ভয় এখনই শুরু হবে। এই নাটকটার কোনো টিকিট লাগবে না।